হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয়, বা গুপ্ত যুগের সাহিত্য সংস্কৃতির বিকাশ, বা গুপ্ত যুগকে কেন পরিবর্তনের ভিত্তিভূমি বলা হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনার শেষে এর যে উত্তর পত্রটি রয়েছে 20 নম্বরের 1000 ওয়ার্ডের, সেই 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। 2024-25 যে সাজেশন তোমাদেরকে আমি প্রোভাইড করেছি তার প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন এই গুপ্ত সুবর্ণ যুগ। এখানে প্রশ্ন হচ্ছে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন? গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হচ্ছে কেন বলা হচ্ছে, বা আসতে পারে প্রশ্নটা এইভাবে যে গুপ্ত যুগকে পরিবর্তনের ভিত্তিভূমি বলা হয় কেন? ডক্টর রামশরণ শর্মা তিনি গুপ্ত যুগকে বলেছেন পরিবর্তনের ভিত্তিভূমি। তার কারণ আগের যে যুগটা চলেছিল মৌর্য যুগ, এবং মৌর্য যুগের পরবর্তীকালে 300 বছর ভারতবর্ষের যে রাজনৈতিক অনিশ্চয়তা ছিল, সেই তুলনায় গুপ্ত যুগে এসে অনেক কিছু পরিবর্তন হয়। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সমস্ত ক্ষেত্রেই একটা আমূল পরিবর্তন ঘটে। অর্থাৎ পরিবর্তনের যে ভিত্তি, সেই ভিত্তি স্থাপিত হয় এই গুপ্ত যুগে। তাই এই যুগটাকে বলা হয় পরিবর্তনের ভিত্তিভূমি, বা বলা যায় সুবর্ণ যুগ। অনেক ঐতিহাসিক এই যুগটার সাথে পেরিক্লিস, গ্রিসের যে পেরিক্লিসের যুগ, সেই পেরিক্লিসের যুগের সাথে তুলনা করেছেন। ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগের সাথে তুলনা করেছেন, করে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলেছেন। তো গুপ্ত যুগে অনেক কিছুর অগ্রগতি হয়, যেমন সমাজ, রাজনীতি, ধর্ম, অর্থনীতি, সংস্কৃতি, সাহিত্য, শিল্প, কলা সবকিছুর অভূতপূর্ব অগ্রগতি ঘটে। তাই গুপ্ত যুগকে বলা হয় সুবর্ণ যুগ। বিভিন্ন ঐতিহাসিকরা এমন দাবি করেছেন, যদিও সুবর্ণ যুগ কতটা বলা যায় এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। সেই বিষয়টা আমরা একেবারে আলোচনার শেষে আসবো। তার আগে আমরা দেখে নিই যে গুপ্ত যুগ যে সুবর্ণ যুগ বলা হচ্ছে কেন বলা হচ্ছে, কি এমন পরিবর্তন এসেছিল এই গুপ্ত যুগে, সেগুলো আমরা দেখব। তা প্রথমে আমরা আলোচনা করব দক্ষ শাসন ব্যবস্থা। তো দেখো, গুপ্ত রাজারা, যে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, এই সমস্ত সম্রাটরা যেমন দিগ্বিজয়ী বীর ছিলেন, তেমনি তারা কিন্তু ছিলেন একজন সাম্রাজ্যের সংগঠক। একটা সুন্দর শাসন ব্যবস্থা, সুশৃঙ্খল শাসন ব্যবস্থা তারা প্রবর্তন করেছিলেন, করে দেশের ভিতরে শান্তি স্থাপন করেছিলেন, অরাজকতাকে দূর করেছিলেন, এবং মৌর্য পরবর্তী যুগে যে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছিল ভারতের ইতিহাসে, সেই অনিশ্চয়তাকে অনেকাংশে তারা দূর করতে পেরেছিলেন। অর্থাৎ একটা দক্ষ শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। দেশের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে প্রথমে কিন্তু এটারই প্রয়োজন, যে একটা দক্ষ শাসন ব্যবস্থার প্রয়োজন ছিল। গুপ্ত রাজারা সেটা প্রতিষ্ঠা করে। এরপরে যে বিষয়টা রয়েছে যে কৃষি, শিল্প, বাণিজ্যে অগ্রগতি। তা কৃষি, শিল্প, বাণিজ্যের অগ্রগতি অর্থাৎ অর্থনৈতিক অগ্রগতি ঘটেছিল গুপ্ত যুগে। কৃষির অগ্রগতি কিভাবে ঘটেছিল? কারণ কৃষির অগ্রগতি ঘটেছিল সেচ ব্যবস্থা, জলসেচ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। এই সময় অনেক উন্নতি করা হয় আগের তুলনায় জলসেচ ব্যবস্থা। মৌর্য যুগের যে সুদর্শন হ্রদ ছিল, সেই হ্রদের সংস্কার করা হয়, উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয় কৃষি ক্ষেত্রে। এছাড়া সেচ ব্যবস্থার তো আমূল পরিবর্তন ঘটানো হয়। এগুলির ভিতর দিয়ে কৃষি ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আছে, এবং কৃষি উৎপাদন অনেকটা বেড়ে যায়। এবার আসি শিল্প। বিভিন্ন শিল্প কিন্তু এই সময় গড়ে ওঠে গুপ্ত যুগে। কাষ্ঠ শিল্প, তাম্র মানে ধাতু শিল্প, বস্ত্র শিল্প, এছাড়া আরো অনেক শিল্পের কথা বলা যায়, লৌহ শিল্প, চর্ম শিল্প, এগুলো কিন্তু এর অগ্রগতি ঘটেছে। বাণিজ্যের কথা যদি বলা যায় তাহলে দেখবো যে গুপ্ত যুগে বাণিজ্য দুই ভাবে হতো, একটা বৈদেশিক বাণিজ্য, একটি হতো আভ্যন্তরীণ বাণিজ্য। তা আভ্যন্তরীণ বাণিজ্যের যেমন অগ্রগতি ঘটে, তেমনি বৈদেশিক বাণিজ্যেরও কিন্তু অগ্রগতি ঘটেছিল। বিদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশের সাথে গুপ্তদের বাণিজ্যিক আদান প্রদান হয়েছিল, এবং এই বাণিজ্যিক আদান প্রদানের ভিতর দিয়ে ভৃগু কচ্ছ, কল্যাণ, সোপারা, উজ্জয়িনী, এই সমস্ত জায়গায় যেমন বন্দর গড়ে ওঠে, তেমন কিন্তু সমৃদ্ধশালী নগর হিসেবেও এইসব জায়গা গড়ে উঠেছিল। এছাড়া এই যে বৈদেশিক বাণিজ্যের সূত্র ধরে বিদেশের সাথে গুপ্ত যুগের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। এই কারণে ডক্টর ভিনসেন্ট আর্থার স্মিথ বলেছেন যে গুপ্ত যুগের সুবর্ণ যুগ সম্ভব হয়েছিল শুধুমাত্র বিদেশের সাথে যোগাযোগের কারণে। বিদেশের সাথে যোগাযোগের সূত্রে গুপ্ত যুগের অনেক কিছুর অগ্রগতি ঘটে।
ব্যবসা বাণিজ্য তার একটি কিন্তু অঙ্গ ছিল। এরপরে যেটা দেখবো সেটি হচ্ছে সামাজিক উদারতা বৃদ্ধি। তা গুপ্ত যুগে সামাজিক ক্ষেত্রে উদারতা দেখা দিয়েছিল, সামাজিক মেলামেশা অনেকটা বেড়ে গিয়েছিল, এবং যে ভেদাভেদ একটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর মধ্যে যে ভেদাভেদ, সে ভেদাভেদটা অনেকটা কমে গিয়েছিল, এবং শূদ্র শ্রেণীর সামাজিক অবস্থান অনেকটা বেড়ে গিয়েছিল, বা নারীদের মান মর্যাদা অনেকটা বেড়ে গিয়েছিল। অনুলোম প্রতিলোম বিবাহ এগুলো ধর্মশাস্ত্রে স্বীকৃত হয়েছিল। এছাড়া বর্ণ প্রথার যে কঠোরতা সেটা অনেকটা আগের তুলনায় কমে গিয়েছিল। অর্থাৎ সামাজিক ক্ষেত্রে একটা বার্তা কিন্তু দিতে পেরেছিলেন গুপ্ত সম্রাটরা, এবং সামাজিক ক্ষেত্রে একটা উদারতার বাতাবরণ তৈরি হয়েছিল গুপ্ত সাম্রাজ্যে। এই সমস্ত দিক কিন্তু একটা সুন্দর সুস্থ শাসন ব্যবস্থার দিককে নির্দেশ করে। এরপরে দেখো যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সাহিত্যে অগ্রগতি। গুপ্ত যুগের যে সুবর্ণ যুগ হয়েছিল শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, প্রথমেই যেটা রয়েছে তার নাম কিন্তু সাহিত্য। ডক্টর আর.পি. ত্রিপাঠী, রামপ্রসাদ ত্রিপাঠী এই গুপ্ত যুগে সাহিত্যের অগ্রগতিকে লক্ষ্য করে এই যুগটাকে গ্রিসের পেরিক্লিসের যুগের সাথে তুলনা করেছেন, ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগের সাথে তুলনা করেছেন। এই পেরিক্লিসের যুগে গ্রিসে একটা সুবর্ণ যুগ দেখা দেয়, রানী এলিজাবেথের রাজত্বকালে ইংল্যান্ডও একটা সুবর্ণ যুগ দেখা দেয়। তো এই দুটি যুগের সাথে গুপ্ত যুগের তুলনা করেছেন রামপ্রসাদ ত্রিপাঠী বা আর.পি. ত্রিপাঠী। কারণ গুপ্ত যুগে সাহিত্যের ব্যাপক অগ্রগতি ঘটে। সমুদ্রগুপ্ত নিজেই একজন কবি ছিলেন, তাকে বলা হতো কবিরাজ। তার সভাকবি ছিলেন হরি সেন, তিনি লিখেছিলেন এলাহাবাদ প্রশস্তি। তাই এলাহাবাদ প্রশস্তি এছাড়া এই সময়ে বিভিন্ন স্মৃতি শাস্ত্র লেখা হয়, যেমন নারদ স্মৃতি, যাজ্ঞবল্ক স্মৃতি, কাত্যায়ন স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, এরকম একাধিক স্মৃতি শাস্ত্র লেখা হয়, এবং বিভিন্ন কবি, সাহিত্যিক, দার্শনিক এদের আবির্ভাব ঘটে এই গুপ্ত যুগে। গুপ্ত যুগে কয়েকজনের নাম বলছি দেখো, এনাদের আবির্ভাব ঘটেছিল। বিখ্যাত শাস্ত্রকার ও পণ্ডিত ঈশ্বর কৃষ্ণ, বসু বন্ধু, অসঙ্গ, গৌরপাদ, পক্ষিল স্বামীন, চন্দ্র গোমিন, বৌধায়ন, দিন্নাগাচার্য, এছাড়া ভর্তৃহরি, পানিনি, পতঞ্জলি, এরকম একাধিক দার্শনিক, সাহিত্যিক, পণ্ডিত, শাস্ত্রকারের আবির্ভাব ঘটে, এবং এদের হাত ধরে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি ঘটে। যেমন বিশাখ দত্ত লিখেছিলেন মুদ্রা রাক্ষস, যেমন শূদ্রক লিখেছিলেন মৃচ্ছকোটি, ভার্বি লিখেছিলেন কিরাতার্জুনিয়ম, ভট্টি লিখেছিলেন ভট্টি কাব্য, দণ্ডী লিখেছিলেন 10 কুমার চরিত, এছাড়া বিষ্ণু শর্মা লিখেছিলেন পঞ্চতন্ত্র, অমর সিংহ লিখেছিলেন শব্দকোষ। এছাড়া গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন কিন্তু মহাকবি কালিদাস। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় তিনি ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় 9 জন পণ্ডিত ছিলেন, যাকে বলা হয় নবরত্ন। এই নবরত্ন সভার অন্যতম ছিলেন কালিদাস। তিনি লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, ঋতু সংহার, এছাড়া লিখেছিলেন কুমার সম্ভব। এরকম একাধিক গ্রন্থ তিনি কাব্য নাটক রচনা করেন মহাকবি কালিদাস। অর্থাৎ গুপ্ত যুগে সাহিত্যের ব্যাপক অগ্রগতি ঘটে, যাকে লক্ষ্য করে আর.পি. ত্রিপাঠী একে সুবর্ণ যুগ বলেছেন। এবার আসবো আমরা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, অর্থাৎ স্থাপত্যের ক্ষেত্রে আসবো। স্থাপত্যের ক্ষেত্রে বলতে এখানে প্রথমে আমরা দেখছি যে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। প্রথমে আমরা স্থাপত্য নিয়ে আলোচনা করি। দেখো, স্থাপত্য বলতে এই সময় বৌদ্ধ, জৈন, বিভিন্ন হিন্দু মন্দির কিন্তু নির্মাণ হয়েছিল। কাঠ, পাথর এগুলো দিয়ে মন্দির নির্মাণ হতো। এছাড়াও অজন্তা, ইলোরা, উদয়গিরি এই সমস্ত জায়গায় অনেক গুহা মন্দির নির্মিত হয় গুপ্ত যুগে। কয়েকটা মন্দিরের নাম বলা যায়, যেমন মণিনাগের কোটেশ্বর মন্দির, তিগুয়ারের বিষ্ণু মন্দির, ভূমারের শিব মন্দির, কুবিরের পার্বতী মন্দির, দেওগড়ের দশাবতার মন্দির, এছাড়া সাঁচি, সারনাথ এই সমস্ত জায়গায় কিন্তু বুদ্ধের যে স্তূপ বা বৌদ্ধ স্তূপ সেগুলো নির্মিত হয়েছিল। এবার আসি ভাস্কর্যের কথায়। তা ভাস্কর্য মানে মূর্তি নির্মাণ। তা গুপ্ত যুগে যে সমস্ত ভাস্কর্য নির্মিত হয়েছিল তার প্রধান বিষয়বস্তু ছিল হিন্দু দেবদেবী এবং বৌদ্ধ ধর্ম।
এগুলোকে কেন্দ্র করেই সমস্ত মূর্তি নির্মিত হতো। গুপ্ত যুগে শ্রেষ্ঠ ভাস্কর্যের নিদর্শন ছিল সারনাথের বুদ্ধ মূর্তি। সারনাথে একটা বুদ্ধ মূর্তি পাওয়া গেছে, যেটা ছিল গুপ্ত যুগের শ্রেষ্ঠ নিদর্শন। এছাড়া অমরাবতী এবং মথুরা, এই যে দুটি জায়গা ভাস্কর্য শিল্প গড়ে উঠেছিল, অ্যাকচুয়ালি কুষাণ যুগে এই অমরাবতী মথুরায় ভাস্কর্য গড়ে ওঠে, কিন্তু কুষাণ যুগের পার করে গুপ্ত যুগে এসে এই অমরাবতী আর মথুরা শিল্পকলা পরিপূর্ণ রূপ ধারণ করেছিল। এবং এই গুপ্ত যুগের শিল্পের যেটা একটা প্রধান বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ ভারতীয়তা, কোনো বিদেশি প্রভাব কিন্তু এই শিল্পকলার উপরে পড়েনি। যেমনটা পড়েছিল গান্ধার শিল্পের উপরে গ্রিক রোমানের প্রভাব পড়েছিল কুষাণ যুগে, কিন্তু তেমনটা গুপ্ত যুগে হয়নি। গুপ্ত যুগের শিল্প ছিল সম্পূর্ণরূপে ভারতীয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সারনাথে অবলোকিতেশ্বরের মূর্তি পাওয়া গেছে, সাঁচিতে বোধিসত্ত্বের মূর্তি পাওয়া গেছে, মথুরায় ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে গৌতম বুদ্ধের। এছাড়া বারাণসী রয়েছে, উজ্জয়িনী রয়েছে, এসব জায়গায়ও কিন্তু অনেক মূর্তি গুপ্ত যুগে পাওয়া গেছে। গুপ্ত যুগের এই সমস্ত মূর্তিগুলির একটা প্রধান বৈশিষ্ট্য ছিল আধ্যাত্মিকতার ছাপ এখানে কিন্তু স্পষ্ট ছিল। আধ্যাত্মিকতা অর্থাৎ ধর্মীয় ভাব এই সমস্ত মূর্তিগুলির মধ্যে পরিষ্কার ভাবে ফুটে উঠেছিল, আধ্যাত্মিকতার ছাপ লক্ষ্য করা যায়। তাই নিহার রঞ্জন রায় এবং ডক্টর সরসী কুমার সরস্বতী এনারা বলেছেন যে গুপ্ত যুগের শিল্পীরা তারা অতীন্দ্রিয় মূর্তি নির্মাণ করতে চেয়েছিলেন এবং এ কাজে তারা সফল হয়েছিলেন। তো এই ছিল স্থাপত্য। এবার আসি চিত্রকলার ক্ষেত্রে। দেখো, চিত্রকলায় প্রধান নিদর্শন গুপ্ত যুগে অজন্তার গুহা এবং ইলোরা এবং মধ্যপ্রদেশের বাঘ গুহা। অজন্তা, ইলোরা এবং বাঘ গুহাতে এই গুপ্ত যুগে অনেক চিত্র আঁকা হয়েছে। অজন্তায় অনেক ধরনের ছবি পাওয়া গেছে গুপ্ত যুগের, যেমন চক্রপাণি দত্তের ছবি, মাতা পুত্রের ছবি, হরিণ চতুষ্টয়ের ছবি। তো এই সমস্ত ছবি দেখে হিউয়েন সাং একটা কথা মন্তব্য করেছেন যে পৃথিবীতে যা কিছু সূক্ষ্ম, ক্ষুদ্র, যা কিছু মহৎ, সবই এই অজন্তার কোলে এসে আশ্রয় নিয়েছে। অর্থাৎ অজন্তার চিত্রকলা গুপ্ত যুগের শ্রেষ্ঠ চিত্রকলার কিন্তু নমুনা। এবং এখানে DN ঝা অর্থাৎ দ্বিজেন্দ্র নারায়ণ ঝা অজন্তার গুহা চিত্রকে লক্ষ্য করে বলেছেন যে গুপ্ত যুগের চিত্রকরেরা মানুষ এবং পশু পাখির যে প্রতিকৃতি, সেই মানুষ এবং পশু পাখির প্রতিকৃতি অঙ্কনে পারদর্শিতা দেখিয়েছিলেন। তা গুপ্ত যুগের এগুলোই ছিল চিত্রকলা। তাহলে আমি প্রথমে বললাম স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। এবার আসবো বিজ্ঞান। তো গুপ্ত যুগে বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি ঘটে। আমরা অনেক আগে থেকে এগুলো জানি, অনেক 6-7 এর বই থেকেই আমরা এগুলো জানি যে গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতি ঘটেছিল। সেই আর্যভট্ট, বরাহমিহিরের অবদান রয়েছে এখানে। তা গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতি অনেকগুলো ক্ষেত্রে হয়। প্রথমে যেমন বলা যায় চিকিৎসা বিদ্যা। তা চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে এ যুগের শ্রেষ্ঠ দুই বিখ্যাত ব্যক্তি ছিলেন, এক ছিলেন বাগভট্ট আর একজন ছিলেন ধন্বন্তরী। এই ধন্বন্তরী এবং বাগভট্ট তারা এই সময়কার বিখ্যাত চিকিৎসক ছিলেন। এই যুগে চিকিৎসা বিদ্যার উপরে একাধিক গ্রন্থ রচিত হয়েছিল। পশু চিকিৎসার উপরেও কিন্তু বাগভট্ট গ্রন্থ রচনা করেছিলেন। এই ছিল চিকিৎসা বিদ্যা। এরপর আসি ধাতু বিদ্যা। তা ধাতু বিদ্যারও অগ্রগতি ঘটে এই যুগে, কারণ তার একটা শ্রেষ্ঠ নিদর্শন এখনো রয়েছে দিল্লিতে কুতুব মিনারের সামনে। মেহেরৌলি বলে একটি গ্রাম ছিল, যে গ্রামে একটা লৌহ স্তম্ভ তৈরি করা হয়েছিল। যে লৌহ স্তম্ভে আজ 1000 বছর পরেও তাতে কিন্তু মরচে ধরেনি। তাই এটা থেকে প্রমাণ হয় যে গুপ্ত যুগের ধাতু বিদ্যা অনেক উন্নতি লাভ করেছিল। এছাড়া গুপ্ত যুগে যে বিভিন্ন ধরনের মুদ্রা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা নির্মিত হয়েছিল, তা থেকেও তাদের গুপ্ত যুগের ধাতু বিদ্যার অগ্রগতির প্রমাণ পাওয়া যায়। এগুলো ছিল ধাতু বিদ্যা। এবার আসি গণিত শাস্ত্রের কথা। গণিত শাস্ত্রের অনেক অগ্রগতি ঘটে। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার ধারণা, শূন্যের ব্যবহার যাকে আমরা বলি আরবীয় তত্ত্ব, কিন্তু এই আরবীয় তত্ত্ব পরবর্তীকালে, তার অনেক আগে কিন্তু গুপ্ত যুগের বিজ্ঞানীরা বা গণিত শাস্ত্রকাররা তারা এই
শূন্য সম্পর্কে ধারণা দিয়ে গেছেন। দশমিকের ব্যবহার সবই কিন্তু এই গুপ্ত যুগে আমরা লক্ষ্য করি। পিথাগোরাসের থিওরেম, তারপরে এখানে উপপাদ্য, তাছাড়া রয়েছে ত্রিকোণমিতি, সাইন, কোসাইন, এগুলোর সব ব্যবহার গুপ্ত যুগে ঘটে। এরপর আসি জ্যোতির্বিদ্যা নিয়ে। তা জ্যোতির্বিদ্যায় অভূতপূর্ব অগ্রগতি ঘটে। শ্রেষ্ঠ জ্যোতির্বিদ ছিলেন আর্যভট্ট। আর্যভট্ট 476 খ্রিস্টাব্দে পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন। 550 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তিনি 3টি গ্রন্থ লেখেন। এক সূর্য সিদ্ধান্ত, আরেকটি হচ্ছে আর্যভট্টিয়ম, এবং আরেকটি হচ্ছে 10 গীতিকা সূত্র। এই 3টি গ্রন্থ তিনি লিখেছিলেন। এছাড়া সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের ব্যাখ্যা, 365 দিনে 1 বছর হয়, আহ্নিক গতি, বার্ষিক গতি, এই সমস্ত কিছুর ধারণা তিনি কিন্তু দিয়ে গেছেন। এবং পৃথিবী একটি কেন্দ্রে অবস্থিত, সূর্য কেন্দ্রে অবস্থিত, পৃথিবী তার চতুর্দিকে ঘুরছে, এই সমস্ত ধারণা অনেক আগে থেকেই কিন্তু এই আর্যভট্ট দিয়ে গেছেন তার এই সূর্য সিদ্ধান্ত গ্রন্থে বা আর্যভট্টিয়ম গ্রন্থে। গুপ্ত যুগের আরেক শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন বরাহমিহির। তিনি লিখেছিলেন বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকা। এই বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকায় তিনি জ্যোতির্বিজ্ঞানের উপরে অনেক নতুন নতুন দিক কিন্তু তুলে ধরেছিলেন। এই সময়ের আরেকজন বিজ্ঞানী ছিলেন ব্রহ্মগুপ্ত। এই ব্রহ্মগুপ্ত একটা গ্রন্থ লিখেছিলেন ব্রহ্ম স্ফুট সিদ্ধান্ত, যাকে এক কথায় বলা যায় ব্রহ্ম সিদ্ধান্ত বা ব্রহ্ম সংহিতা। এই গ্রন্থে তিনি অভিকর্ষ বল তার ধারণা দিয়ে গেছেন। এর অনেক পরে আইজাক নিউটন এই মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন। কিন্তু আইজাক নিউটনের অনেক আগে, প্রায় 1000 বছরেরও বেশি সময় আগে, এই ব্রহ্মগুপ্ত, ভারতীয় গুপ্ত যুগের বিজ্ঞানী, তিনি এই অভিকর্ষ বলের ইঙ্গিতটা কিন্তু দিয়ে গিয়েছিলেন। এছাড়া এই যুগে আরো 2 মহিলা বিজ্ঞানীর নাম জানতে পারি। বরাহমিহিরের স্ত্রী খনা। খনার বচন খুবই বিখ্যাত। খনা আকাশের ওই অবস্থা দেখে মানে প্রকৃতির পরিস্থিতি বলতে পারতেন, আবহাওয়ার সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারতেন শুধুমাত্র প্রকৃতিকে লক্ষ্য করে। তা তিনি একজন বড় জ্যোতির্বিদ ছিলেন এই খনা। এছাড়া লীলাবতী বলেও কিন্তু আরেকজন বিজ্ঞানীর নাম আমরা পাই এই গুপ্ত যুগে। তো এনারা সবাই ছিলেন কিন্তু জ্যোতির্বিদ এবং জ্যোতির্বিজ্ঞানী। এবার আসছি একটা অন্য বিষয়ে, সেটি হচ্ছে যে গুপ্ত যুগে বলা হয় হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটে। দেখো, হিন্দু ধর্ম এর আগে বৈদিক যুগে ছিল। মৌর্য যুগে এসে বৌদ্ধ ধর্মের রমরমা বৃদ্ধি পায় অশোকের কারণে। পরবর্তীকালে কুষাণ যুগেও বৌদ্ধ ধর্মের রমরমা বৃদ্ধি পায় কনিষ্কের কারণে। অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্ম কিন্তু লুপ্ত প্রায় হয়ে পড়েছিল। গুপ্ত যুগে এসে সেই হিন্দু ব্রাহ্মণ্য ধর্ম নতুন করে জেগে ওঠে, নতুন করে। তাই ম্যাক্স মুলার, জার্মান ঐতিহাসিক ম্যাক্স মুলার, তিনি বলছেন যে গুপ্ত যুগ ছিল ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থানের যুগ। পুনরুত্থান, নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছিল। কেন? কারণ গুপ্ত সম্রাটরা সবাই হিন্দু ধর্মের অনুরাগী ছিলেন, বৈষ্ণব ছিলেন, কেউ শিবের ভক্ত, কেউ বিষ্ণুর ভক্ত, এমনটাই কিন্তু প্রমাণ আমরা পাই। এবং গুপ্ত যুগে একটা জিনিস দেখা যায় যে ভক্তি ধর্মের প্রাধান্য অনেকটাই বেড়ে গিয়েছিল। মূর্তি পূজার প্রাবল্য বৃদ্ধি পেয়েছিল, তন্ত্র মন্ত্র বা তন্ত্র সাধনার প্রাবল্য বৃদ্ধি পেয়েছিল। এর আগে সেই বৈদিক যুগে যে ইন্দ্র, বরুণ, মিত্র, এই সমস্ত দেবদেবী ছিলেন, তাদের জায়গায় গুপ্ত যুগে নতুন কিছু দেবদেবীর আবির্ভাব ঘটে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব, পার্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী এবং কালী, এই সমস্ত দেবীর কিন্তু উত্থান ঘটে, যাকে বলা যায় শাক্ত ধর্ম, অর্থাৎ শক্তির আরাধনা। কালী, দুর্গা, এগুলো সবই শক্তির আরাধনার প্রতীক। তাই এই সময়ে শক্তি ধর্ম বা শাক্ত ধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে। গুপ্ত যুগের উপরে একটা টিকা প্রশ্ন আছে এই শাক্ত ধর্মের উপরে। তা যাই হোক, এই সমস্ত লক্ষ্য করে গুপ্ত যুগকে বলা হয় ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান যুগ। এছাড়া ব্রাহ্মণ্য ধর্মের একটা প্রধান ভাষা ছিল সংস্কৃত। এই সংস্কৃত সাহিত্যেরও কিন্তু অভূতপূর্ব অগ্রগতি ঘটে গুপ্ত যুগে। তাই গুপ্ত যুগকে বলা হয় ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থানের যুগ। এরপর আমরা আসবো মূল্যায়ন প্রসঙ্গে, যে গুপ্ত যুগকে কি সুবর্ণ যুগ বলা যায়। তাই এত কিছু যে বললাম, সাহিত্যের অগ্রগতি, শিল্পকলায় অগ্রগতি, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলায় অগ্রগতি, বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি, চিকিৎসা বিজ্ঞান, গণিত শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান,
হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে এবং এমনকি ধর্মের ক্ষেত্রেও অগ্রগতি ঘটে। সবকিছু লক্ষ্য করে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলেছেন কিছু কিছু ঐতিহাসিক। তবে এর বিরুদ্ধে তীব্রভাবে বিরোধিতা করেছেন আরো কিছু ঐতিহাসিক, যেমন আর.পি. রামশরণ শর্মা, রমিলা থাপার, ডি.ডি. কোশাম্বী বা ডি.এন. ঝা, দ্বিজেন্দ্র নারায়ণ ঝা, এনাদের মতো ঐতিহাসিকেরা তীব্রভাবে বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য যে গুপ্ত যুগে যে সুবর্ণ যুগের কথা আমরা বলছি বা এই যে সাহিত্য শিল্প বিজ্ঞানের যে অগ্রগতির কথা আমরা বলছি, এটা সীমাবদ্ধ ছিল, সমাজের উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এই সাহিত্যের মাধ্যম ছিল সংস্কৃত, যেটা উচ্চ শ্রেণীর ভাষা। সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব পড়েনি, সাধারণ মানুষের বাইরে ছিল। কৃষকদের অবস্থা খুবই খারাপ ছিল, তারা চরম দুর্দশার শিকার হয়েছিল। অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, কৃষি ক্ষেত্র সংকট দেখা দিয়েছিল, ব্যবসা বাণিজ্য পূর্বের মতো আর ভালো অবস্থায় ছিল না, ব্যবসা বাণিজ্য ভেঙে পড়েছিল। অর্থাৎ প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, ঠিক সেই রকম গুপ্ত যুগের সুবর্ণ যুগের আড়ালে ছিল অন্ধকার। এই কারণে একে সুবর্ণ যুগ বলা যায় না। তাই বিভিন্ন ঐতিহাসিক এই সুবর্ণ যুগের বিরোধিতা করেছেন। যেমন আমরা এখানে কয়েকজনের নাম বলছি, দেখো। রমিলা থাপার বলছেন এটা উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, কারণ অর্থনৈতিক অগ্রগতি সাধারণ মানুষের মধ্যে ঘটেনি, ব্যবসা বাণিজ্যের অবনতি এখানে আমরা লক্ষ্য করতে পারি। কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল, নারীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। তার কারণ এই সময় নারীদের মর্যাদা হ্রাস পায়, বাল্য বিবাহর প্রাবল্য বৃদ্ধি পায়, সতীদাহ প্রথা মাথাচাড়া দিয়ে ওঠে, জাতিভেদ প্রথার কঠোরতা বৃদ্ধি পায়, বর্ণাশ্রম প্রথার কঠোরতা বৃদ্ধি পায়, অস্পৃশ্যতা অনেক প্রবল আকার ধারণ করে। এছাড়া ডক্টর রামশরণ শর্মা বলছেন যে এই গুপ্ত যুগের সুবর্ণ যুগ আমরা সাহিত্যের ক্ষেত্রে বলতে পারি, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বলতে পারি, কিন্তু সামাজিক বিচারে একে কখনোই সুবর্ণ যুগ বলা যায় না। তাই ডক্টর ডি.এন. ঝা অর্থাৎ দ্বিজেন্দ্র নারায়ণ ঝা বলেছেন যে গুপ্ত যুগের যে সুবর্ণ যুগের কথা আমরা বলি সেটি একটি মিথ, অর্থাৎ একটা লোক কথা, মানুষের মুখে মুখে চলে আসছে একটা প্রবাদ, একটা উপকথা, লোককথা, এর বাস্তব কোনো ভিত্তি নেই। গুপ্ত যুগের সুবর্ণ যুগ একটা মিথ, বাস্তবতা বলে কিছু নেই। তাই এই ছিল সংক্ষিপ্ত আলোচনা গুপ্ত যুগ সুবর্ণ যুগ কিনা। সেটা আলোচনার প্রসঙ্গে আসার আগে গুপ্ত যুগের রাজনৈতিক অবস্থা দেখাতে হবে, সামাজিক ক্ষেত্রটা দেখাতে হবে, শিল্প কৃষি শিল্প বাণিজ্যের অগ্রগতি দেখাতে হবে, সাহিত্যের অগ্রগতি, শিল্প স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার অগ্রগতি, বিজ্ঞানের অগ্রগতি, হ্যাঁ, ধর্মের ক্ষেত্রে কি পরিবর্তন, এই সমস্ত কিছু আলোচনা করার পর এই সুবর্ণ যুগ নিয়ে যে বিরোধিতা রয়েছে, যে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে, সে প্রসঙ্গটাও শেষে মূল্যায়নে উল্লেখ করতে হবে। তাই এই প্রশ্নের যে প্রপার নোটস আছে 20 নম্বরের, সেই নোটস নিয়ে এবার ওয়ান স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের ফোর্থ পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের স্বর্ণ যুগ সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তা ভারতের স্বর্ণ যুগ নিয়ে যে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে, দেখো অ্যান্সারটি, বাস্তবের সমস্যা থেকে চোখ ফিরিয়ে মানুষ অতীতের দিকে তাকাতে ভালোবাসে। যদি সে অতীত হয় এমন যা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে মহান, তবে তাকে নিয়ে গর্ব করা হয়। ইতিহাসে তাকে আমরা বলি স্বর্ণযুগ। এমনই বিস্ময়াবিষ্ট দৃষ্টিতে 15 শতকের ইউরোপ তাকিয়েছিল প্রাচীন গ্রিস ও রোমের দিকে। রেনেসাঁস যুগে আধুনিক ইউরোপীয় সভ্যতার বিকাশে এই দুই ধ্রুপদী সংস্কৃতির অবদান অপরিসীম। মধ্যযুগে ইউরোপের মানুষ তাদের এই মহান উত্তরাধিকারের কথা প্রায় বিস্মৃত হয়েছিল। কনস্টান্টিনোপল শহরে সঞ্চিত এই জ্ঞানভাণ্ডার ইউরোপীয়দের সামনে উন্মুক্ত হয়েছিল 15 শতকের মধ্যভাগে। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ওই শহর 1453 খ্রিস্টাব্দে তুর্কিরা অধিকার করার পর গ্রিক রোমান সংস্কৃতির সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে ইউরোপ নিজেকে আবিষ্কার করে। মধ্যবর্তী শতকগুলি অন্ধকারাচ্ছন্ন যুগের আখ্যা লাভ করে, ডার্ক এজেস। গ্রিক ও লাতিন ভাষা জ্ঞান ব্যতীত মানবিক বিদ্যা শিক্ষা সম্পূর্ণ হতে পারে বলে ইউরোপীয়রা মনে করত না। 18 শতক পর্যন্ত এই ধারা বজায় ছিল। ভারত তত্ত্ব আলোচনা করতে গিয়ে প্রথম যুগের প্রাচ্যবিদ্যা বিশারদরা
এমনকি এক সংস্কৃতির সন্ধান লাভ করেছিলেন যার মাহাত্ম্য ইউরোপীয় ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে তুলনীয়। বিংশ শতকের শুরু থেকে ভারতীয় ইতিহাসে স্বর্ণযুগ বলতে আমরা সাধারণত গুপ্ত যুগকে বুঝি। এখানে রমিলা থাপারের একটি উক্তি রয়েছে ইংরেজি কোটেশন দিয়ে, তোমরা এটা লিখতে পারো। আবার এটা বাদ দিয়েও তোমরা ভিনসেন্ট স্মিথ থেকেও অ্যান্সারটা আবার শুরু করতে পারো। ভিনসেন্ট স্মিথ যিনি সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ান, ইন্ডিয়ান নেপোলিয়ান বলেছিলেন, গুপ্ত যুগকে ইংল্যান্ডের ইতিহাসে এলিজাবেথীয় এবং স্টুয়ার্ট যুগের সঙ্গে তুলনা করেছেন। তিনি করেছেন স্মিথ আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে। এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। ইংরেজি লাইন আছে, এটা বাদ দিয়ে তোমরা বাংলা লাইনটাই লিখবে। বার্নেট গুপ্ত যুগকে গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন। গুপ্ত যুগ সংক্রান্ত আলোচনায় এই ধারণাই অসাধারণত অনুসৃত হয়েছে। গুপ্ত যুগে সংস্কৃত ভাষা সাহিত্যের অভূতপূর্ব উন্নতি হয়। গুপ্ত সম্রাটরা কেবল সাহিত্যের পৃষ্ঠপোষকই ছিলেন না, তাদের মধ্যে অনেকে ছিলেন কবি সুপণ্ডিত। সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধি গ্রহণ করেন। তার সভাকবি হরিসেনের এলাহাবাদ প্রশস্তি সাহিত্য গুণে সমৃদ্ধ। এই যুগে পুরাণ সমূহ রচিত ও স্মৃতিশাস্ত্র সংকলিত হয়। সম্ভবত মহাভারত এই সময় নতুন করে পরিমার্জিত হয়ে আধুনিক রূপ লাভ করেছিলেন। শূদ্রকের মৃচ্ছ কটিক এবং বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস নাটক এই যুগের রচনা। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও বিক্রমাদিত্য ভিন্ন না হলে মহাকবি কালিদাস একালেই তার রচনা প্রণয়ন করেন। তার অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম প্রভৃতি সংস্কৃত সাহিত্যের অবিস্মরণীয় সৃষ্টি। দর্শন চিন্তার ক্ষেত্রে পক্ষিল স্বামীনের ন্যায় সূত্র, বসুবন্ধুর পরমার্থ সপ্ততি, দিগনাগাচার্যের প্রমাণ সমুচয় এই যুগের মূল্যবান ফসল। সংস্কৃত গদ্য সাহিত্যের রূপকার ছিলেন বিষ্ণু শর্মা, দণ্ডী ও দশকুমার। প্যারা করে গুপ্তযুগে গণিত শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি হয়। এই যুগে জন্মগ্রহণ করেন 476 খ্রিস্টাব্দে প্রাচীন ভারতের শ্রেষ্ঠ গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট। পৃথিবী যে সূর্যের চারিদিকে আবর্তন করে তা তিনি আবিষ্কার করেছিলেন। তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। সূর্য সিদ্ধান্ত তার বিখ্যাত গ্রন্থ। এই যুগের অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বরাহমিহির ও ব্রহ্মগুপ্ত। দশমিকের ব্যবহার গুপ্ত যুগেই প্রচলিত হয়। সুশ্রুত ছিলেন একালের অসাধারণ শল্য চিকিৎসক। অনেকে মনে করেন কিংবদন্তি ধন্বন্তরীর আবির্ভাব এই সময়ই ঘটেছিল। দিল্লির লৌহ স্তম্ভ এই যুগের ধাতু শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। দীর্ঘকাল উন্মুক্ত স্থানে অবস্থিত থাকা সত্ত্বেও স্তম্ভ গাত্রে এখনো মরছে ধরেনি। গুপ্ত যুগের অসংখ্য ব্রোঞ্জ ও তামার মূর্তি পাওয়া গেছে। এবার দেখো স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা প্রভৃতি শিল্পে গুপ্ত যুগের অবদান অবিস্মরণীয়। গুহা মন্দির নির্মাণে গুপ্ত যুগের শিল্পীরা অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। অজন্তা, ইলোরা প্রভৃতি গুহা মন্দিরগুলি এর প্রকৃষ্ট উদাহরণ। ইট পাথর দিয়ে মন্দির নির্মাণ গুপ্ত যুগে শুরু হয়। মণিনাগের মন্দির ও দেওঘরের দশাবতার মন্দিরের শিল্পকর্ম বিশেষভাবে উল্লেখযোগ্য। স্যার পার্সি ব্রাউনের মতে দেওঘরের দশাবতার মন্দিরটি গুপ্ত যুগের শ্রেষ্ঠ শিল্প নিদর্শন। ভিনসেন্ট স্মিথ বলেন স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা এই তিনটি ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত শিল্পকলার অসাধারণ বিকাশ ঘটেছিল গুপ্ত যুগে। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে গুপ্ত ভাস্কর্য আক্ষরিকভাবেই ভারতীয় ও ধ্রুপদী। সাচি, সারনাথ ও মথুরায় প্রাপ্ত বুদ্ধমূর্তি এই যুগের ভাস্কর্যের অন্যতম নিদর্শন। সারনাথের বুদ্ধমূর্তির মধ্যে এক অপূর্ব প্রশান্তির ভাব দেখতে পাওয়া যায়। এই যুগের মূর্তিগুলির অঙ্গ সংস্থাপনের সৌন্দর্য বর্ণনাতীত। গুপ্ত যুগে চিত্রশিল্পের চরম বিকাশ ঘটে। অজন্তা গুহার প্রাচীর গাত্রে যেসব চিত্র অঙ্কিত হয়েছিল সেগুলির রঙে, রেখায় ও ভাব মাহাত্ম্যে সর্বকালের মানুষের মনে বিস্ময় সৃষ্টি করে। মাতা ও পুত্র, হরিণ চতুষ্টয়, বোধিসত্ত্ব চক্রপাণি ইত্যাদি গুহা চিত্রগুলি প্রসঙ্গত উল্লেখ করা যায়। বাঘ গুহার প্রাচীর চিত্রগুলিও অনবদ্য। প্যারা করে দেখো গুপ্ত যুগকে স্বর্ণ যুগ বলা কতখানি সঙ্গত এ সম্পর্কে ঐতিহাসিকরা ক্ষেত্র বিশেষে সংশয় প্রকাশ করেছেন। অধ্যাপক এল বাসাম বলেছেন পূর্ব পশ্চিম দেশে বহু ঐতিহাসিক অতীত ইতিহাসে স্বর্ণযুগের সন্ধান করেছেন, কিন্তু নিরপেক্ষভাবে অতীতের পর্যালোচনা করে মানুষ পারে ভবিষ্যৎকে আরো উন্নত করে তুলতে। অনুরূপভাবে অধ্যাপক দ্বিজেন্দ্র নারায়ণ ঝা মন্তব্য করেন উচ্চ শ্রেণীর মানুষের কাছে ইতিহাসের সব যুগই স্বর্ণময়, সাধারণ মানুষের কাছে নয়। জনসাধারণের স্বর্ণযুগ অতীতে নয় ভবিষ্যতে নিহিত।
প্রচলিত ধারণার বিরোধিতা করে তিনি বলেছেন, গুপ্ত যুগে হিন্দু সভ্যতার চরম উৎকর্ষ ঘটেছিল এমন ভাবা ভুল। চিত্রকলা এবং ভাস্কর্যে এ যুগের শ্রেষ্ঠ নিদর্শন চোখে পড়ে যথাক্রমে অজন্তার গুহা অভ্যন্তরে এবং সারনাথে, কিন্তু উভয় ক্ষেত্রেই শিল্পকর্ম বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত। বরাহমিহির পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থে জ্যোতির্বিজ্ঞানের চর্চার 5টি প্রচলিত শাখার সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায়। তার মধ্যে 2টি গ্রিক পদ্ধতির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের সাক্ষ্য বহন করে। জ্যোতিষ চর্চার প্রতি বরাহমিহিরের ঝোঁক বিজ্ঞান মনস্কতার পথে বাধার সৃষ্টি করে। গুপ্তযুগের অনেক আগে থেকেই পুরাণের অস্তিত্ব ছিল। গুপ্ত যুগে তা বর্তমান রূপ লাভ করে। গুপ্ত সম্রাটরা, বিশেষত সমুদ্রগুপ্ত, 3 জেরাই শিলালেখে নিজেদের প্রশস্তি করেছেন। সংস্কৃত কাব্য বা নাটকে গুপ্ত সম্রাটদের গুণকীর্তন করা হয়নি। কালিদাসের মালবিকাগ্নিমিত্রম নাটকে শুঙ্গ রাজাদের কথা প্রচার করা হয়েছে। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসে প্রধান চরিত্র চাণক্য, চন্দ্রগুপ্ত মৌর্য। পুরাণে গুপ্ত রাজাদের ম্লেচ্ছ প্রায় বলা হয়েছে। এর থেকে আমরা সমাজে তাদের নিচুতে অবস্থানের কথা বুঝতে পারি। প্যারা করে, গুপ্তযুগের সমাজ ব্যবস্থা অর্থনীতি সমালোচনার ঊর্ধ্বে নয়। এই সময় জাতিভেদ এবং বর্ণ ব্যবস্থা প্রথা পূর্বের তুলনায় অধিক জটিলতা প্রাপ্ত হয়। নাটকের ভাষা ব্যবহারে সামাজিক বৈষম্য প্রকাশ পায়। অভিজাতদের ভাষা সংস্কৃত, প্রাকৃত ছিল সাধারণের ভাষা। সমাজ ছিল সম্পূর্ণভাবে পুরুষ শাসিত। স্ত্রীলোক এবং সমাজে অন্তজ শ্রেণীর অবস্থার অবনতি হয়। ফাইহেন চণ্ডালদের অবস্থার অবনতি বিশেষভাবে বর্ণনা করেছেন। ভূমিদাস প্রথার সূচনা হয়। সামন্ততান্ত্রিক ব্যবস্থার উদ্ভবের ফলে রাষ্ট্রীয় সংহতি সুদৃঢ় ছিল বলা যায় না। গুপ্ত যুগে আর্থিক সমৃদ্ধি আগের মতো ছিল না। উজ্জয়িনী কিংবা কনৌজের মতো গুপ্ত যুগের প্রসিদ্ধ শহরগুলির বৈভব ছিল মৌর্যদের রাজধানী পাটলিপুত্র অপেক্ষা কম। শিল্প সাহিত্যে সামন্ততান্ত্রিক মূল্যবোধ প্রতিফলিত হয়। লোক শিল্পের নিদর্শন যেমন মাটির মূর্তি কিংবা বাসন কম সংখ্যায় দেখা যায়। স্বর্ণ মুদ্রার প্রাচুর্য থাকলেও রৌপ্য মুদ্রা, দিনার প্রভৃতি দুষ্প্রাপ্য হয়ে পড়ে। রোম সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের অবনতি দেখা যায়। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। উপরের সমালোচনাগুলি কতখানি যথার্থ সেই সম্পর্কে ঐতিহাসিক মহলে মতভেদ আছে। প্রাচীন ভারতের ইতিহাসকে হিন্দু যুগ বলে চিহ্নিত করা ভুল হবে। বৌদ্ধ, জৈন প্রভৃতি ধর্ম সম্প্রদায়গুলির অবদান ছিল গুরুত্বপূর্ণ। সভ্যতার ক্রমবিকাশকে অস্বীকার করার উপায় নেই। তবুও ইতিহাসের কোনো পর্বকে আমরা যখন স্বর্ণযুগ আখ্যায় ভূষিত করি তখন তার কতকগুলি অতুজ্জ্বল বৈশিষ্ট্যের প্রতি নির্দেশ করা হয়। গুপ্তযুগের শিল্প সাহিত্য সে মর্যাদা বহন করে যা প্রকৃতই শ্রদ্ধেয়। তার থেকে দৃষ্টি সরিয়ে কেবলমাত্র নেতিবাচক দিকগুলি যদি আমরা তুলে ধরি তবে বিচারের ভারসাম্য বজায় থাকে না। গুপ্তযুগের মূল্যায়নে সে ভুল যেন আমরা না করি। অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য এখনো পৃথিবী থেকে দূর হয়নি। গুপ্তযুগে এরূপ ভেদ ছিল না এমন দাবি কেউ করবেন না, কিন্তু সে সময় ভারতীয় সামন্ততন্ত্রের বিস্তার প্রসঙ্গে যা বলা হয়েছে তা অত্যন্ত বিতর্কিত। রোম সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছেদ পড়লেও দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়ায় নতুন বাণিজ্য পথ উন্মুক্ত হয়। সামগ্রিকভাবে বাণিজ্যের অবনতি ঘটেছিল বলা যাবে না। গুপ্তযুগে নগরের অবক্ষয় প্রসঙ্গে বলা হয়েছে, সে সম্পর্কে একই কথা প্রযোজ্য। পাটলিপুত্রেও পূর্বের গৌরব হারালেও কনৌজ এবং থানেশ্বরের গুরুত্ব অর্জন করে। কাশী এবং মথুরা বস্ত্র ব্যবসায় এবং মন্দির নগরী হিসেবে প্রসিদ্ধ হয়। হরিদ্বার ছিল তীর্থস্থল। গুপ্তযুগের নিদর্শন হিসাবে তামা ও লোহার বহু নিদর্শন পাওয়া গেছে। এই ছিল প্রাচীন ভারতের স্বর্ণযুগ নিয়ে যে ঐতিহাসিক বিতর্ক, তার উপরে 18 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।